এবার আমি তোমাদের গোগলের গল্প শোনাতে পারলাম না, তাই ঠিক করেছি এবছরে আমার নিজে চোখে দেখা একটা ভুতুড়ে ঘটনার কথা তোমাদের শোনাবো। ভুতুড়ে ঘটনাটা সত্যি ভূতের কাণ্ড কারখানা কিনা সেটা তোমরাই বিচার করবে। প্রায় 14 বছর আগে আমি প্রথম সিকিমের রাজধানী গ্যাংটকে বেড়াতে গিয়েছিলাম। কোথায় কোন হোটেলে উঠব সেসব আগের থেকেই ঠিক করা ছিল, কিন্তু সেখানে কারোকেই চিনি নে। আমি একলা মানুষ, গল্প করার কথাবার্তা বলার লোক নেই। হ্যাঁ, একমাত্র হোটেলের মালিক আর তার মেয়ে বউ ছাড়া। হোটেলের মালিক ছিল একজন ব্যস্তহারা তিব্বতী। চীনারা যখন তিব্বত দখল করে নিয়েছিল তখন দলাই লামার সঙ্গে হাজার হাজার তিব্বতী ভারতবর্ষে চলে আসে আর নানান জায়গায় ছড়িয়ে পড়ে। এখনো সেই তিব্বতীরা আমাদের দেশেই থেকে গিয়েছে। গ্যাংটক শহরের সবচেয়ে বড় সৌন্দর্য হলো প্রায় 2 কিলোমিটার জায়গা অনেকটাই সমতল। শহরের বাজার, দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট সবই সেই সমতল রাস্তার দুধারে। আর এই রাস্তায় ঘুরতে ঘুরতে নীল আকাশের গায়ে সবসময় দেখতে পেতাম কাঞ্চনজঙ্ঘার বেশ বড় একটা অংশ মাথা তুলে দাঁড়িয়ে আছে। সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার রঙও বদলাতে থাকত। সেই দিকে তাকালে বাকিটা সবই নিচের পাহাড়ি অঞ্চল, গাছপালায় নিবিড় সবুজ আর নীল দেখাতো। আবার অন্যদিকে পাইন, দেবদারু, নানা গাছের ফাঁকে ফাঁকে পুলিশের ব্যারাক, সরকারি অফিসগুলো দেখা যেত। সমতল পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতাম এককালের রাজা ছাগিয়ালের প্রাসাদের দিকে। সেখানে একটি বৌদ্ধ মন্দির দেখতাম। তিব্বতী লামা ও ভক্তরা গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করছেন। আরেকটি অনির্বাণ প্রদীপ সবসময় জ্বলছে। অনির্বাণ প্রদীপ মানে হলো যে প্রদীপ একবার জ্বাললে আর কখনো নিভবে না। তিব্বতী বৌদ্ধদের কাছে এই অনির্বাণ প্রদীপ খুবই পুণ্যের জিনিস। দুদিন বাদেই এক বাঙালি ভদ্রলোক এসে আমার সঙ্গে আলাপ করলেন। তিনি একটি সংবাদ প্রতিষ্ঠানের সংবাদদাতা। জিজ্ঞেস করলুম, আচ্ছা, কি করে জানলেন আমি এখানে এসেছি? সাংবাদিক ভদ্রলোক হেসে বললেন, আমাদের কাছে কোনো সংবাদই চাপা থাকে না। কলকাতার এক খবরের কাগজের সাংবাদিক বন্ধু আমাকে টেলিফোনে জানিয়েছেন আপনি গ্যাংটকে বেড়াতে এসেছেন। খবর পেয়েই হোটেলগুলোতে খোঁজ নিয়ে জানলুম আপনি এই হোটেলে উঠেছেন, তাই আপনার সঙ্গে আলাপ করতে এলুম। আমি ভদ্রলোককে পেয়ে খুশি হলাম। তিনি ওর বাড়িতে আমাকে নিয়ে গেলেন। তার স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তাদের একটি 5 বছরের মেয়ে ছিল। হাসি খুশি মেয়েটির সঙ্গেও আমার খুব ভাব জমে গিয়েছিল। সে আমাকে গ্যাংটকের অনেক গল্প শোনাত। সাংবাদিক ভদ্রলোক গ্যাংটকের যা কিছু দেখবার সবই আমাকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিলেন। মিলিটারি ক্যাম্পের টি.কে. বাসুর সঙ্গে, টি.কে. বাসু অর্থাৎ তাপস কুমার বসু, গ্যাংটকের মতো জায়গায় একজন বাঙালি মিলিটারি ক্যাপ্টেনের সঙ্গে আলাপ হওয়া খুবই সৌভাগ্যের বিষয়। ক্যাপ্টেন বাসু একদিনের আলাপেই আমার এমন বন্ধু হয়ে গেলেন, পরের দিনই তিনি আমাকে তাদের মিলিটারি মেসে দুপুরে খাবার নিমন্ত্রণ করলেন। বললেন, আপনি হোটেলে তৈরি হয়ে বসে থাকবেন, আমি নিজে না আসতে পারলে গাড়ি পাঠিয়ে দেব। মিলিটারি ড্রাইভার আপনার খোঁজ করে আপনাকে নিয়ে যাবে, কেমন? গ্যাংটকের মতো জায়গায় এরকম একজন ক্যাপ্টেনকে পেয়ে আমার খুবই আনন্দ হলো। পরের দিন একজন মিলিটারি পোশাক পরা সর্দারজি অর্থাৎ শিখ ড্রাইভার বেলা 11টায় হোটেলে এলেন। আমি হোটেলের নিচের তলায় রেস্টুরেন্টে বসেছিলাম। ড্রাইভার সর্দারজির হোটেলের মালিককে আমার নাম বলতেই তিনি আমাকে দেখিয়ে দিলেন। সর্দারজি আমাকে একটি ছোট চিরকুট দিলেন। তাতে লেখা ছিল, দাদা, ড্রাইভার যশবন্ত সিং আপনাকে নিয়ে আসবে, আপনি এর সঙ্গে চলে আসবেন। ইতি তাপস। আমি যশবন্ত সিং এর সঙ্গে একটা জিপে চেপে বেরিয়ে পড়লুম। সমতল পাহাড়ি পথ দিয়ে মিলিটারি মেসে যেতে আমার রীতিমতো ভয় হয়েছিল। মেসটা ছিল একটা পাহাড়ের মাথায়। রাস্তাটা এমন উঁচু আর খাড়া, একটু এদিক ওদিক হলেই একেবারে সোজা জমালয়ে যেতে হবে। যাই হোক, মেসে পৌঁছলুম। সামনে লেন, একটা গাড়ির পক্ষে পুরোপুরি পাক খাবার মতো জায়গাও নেই। মেস রুমটা বেশ বড়। ক্যাপ্টেন টি.কে. বাসু ছাড়াও আরও বেশ কিছু ভদ্রলোক ভদ্রমহিলা ছিলেন।
ভদ্রলোকেরা সকলেই নানা স্তরের অফিসার, এবং যিনি মিলিটারি ডাক্তার ছিলেন তিনি একজন ওড়িয়া। ক্যাপ্টেন বাসু ছাড়া আর কোনো বাঙালি না থাকলেও সকলের সঙ্গে আমার খুব ভাব হয়ে গেল। অনেক রকম রান্না হয়েছিল, সবই দেশীয় রান্না। মাংসের বিরিয়ানি, কাবাবের কোনো তুলনা ছিল না। খাওয়া দাওয়া মিটতেই প্রায় বেলা 3টে বেজে গিয়েছিল। ক্যাপ্টেন বাসুই ছিলেন মেসের ইনচার্জ, আর মেসের গায়েই ছিল তার ছোট 2 কুঠুরির থাকবার ঘর। সেখানে বিশ্রাম নেবার সময়ই ক্যাপ্টেন বাসু আমাকে বললেন, উত্তর সিকিম হলো মিলিটারির হাতে। সেখানে সাধারণ মানুষ এখান থেকে যেতে পারে না, বিশেষ অনুমতি লাগে। আর উত্তর সিকিমে যারা বাস করে তারাও কেউ এদিকে আসতে পারে। এই সীমান্ত অঞ্চলে সামরিক কড়াকড়ি খুব বেশি। তবে আপনি যদি উত্তর সিকিমে বেড়াতে যেতে চান, আমি তার ব্যবস্থা করতে পারি। আমাদের সঙ্গে গেলে আপনার কোনো অনুমতির দরকার হবে না। আমি তো শুনে খুব খুশি, তখনই রাজি হয়ে গেলুম। 2 দিন পরেই সকালবেলা একটা জোঙ্গা জিপে চেপে আমরা উত্তর সিকিমের পথে রওনা হলুম। জোঙ্গা জিপ এমন গাড়ি যা খাড়া পাহাড়ি পথে চলতে পারে। ক্যাপ্টেন বাসু ছাড়া আমি আর ডাক্তার মেজর মোহান্তি এবং তার স্ত্রী ছিলেন। গাড়ির চালক ছিলেন সেই যশবন্ত সিংহ। উত্তর সিকিমের পথটা গিয়েছে তিস্তার উৎসের দিকে, অর্থাৎ তিস্তা যেখান থেকে বরফ গলে পাহাড় থেকে নেমে শিলিগুড়ির পাশ দিয়ে সমতলে নেমেছে। আমরা সেই ওপরে উঠছিলুম, আর আস্তে আস্তে পাহাড় পর্বতের দৃশ্যও বদলে যাচ্ছিল। খুব সংকীর্ণ রাস্তা দিয়ে খাড়া পাহাড়ের গা ঘেঁষে আমাদের জিপ চলছিল, আর তিস্তাকে একটা সরু নীল ফিতের মতো অনেক নিচে দেখা যাচ্ছিল। গাছপালা কমতে কমতে আমরা পৌঁছে গিয়েছিলাম বরফের রাজত্বে। চারিদিকের পাহাড়ি অধিকাংশ বরফে ঢাকা। রাত্রে আমরা সেখানে থাকবো, সেখানে রান্নার ব্যবস্থা হবে। কিন্তু দুপুরের খাবার সঙ্গে নেওয়াই ছিল। ঠিক হয়েছিল একটা বাংলোয় আমরা দুপুরের খাবার খাবো, সেখানেই একটু বিশ্রাম করব। বাংলোটা মিলিটারির অধীনেই ছিল, কিন্তু ডাক্তার মেজর মোহান্তির স্ত্রী মিসেস মোহান্তি ভয় পেয়ে বললেন, হ্যাঁ আমি শুনেছি ওটা ভূত বাংলো, আমি ওখানে ঢুকবো না। মিসেস মোহান্তির কথা শুনে সবাই হেসে উঠলেন। ক্যাপ্টেন বাসু বললেন, আরে দিনের বেলা সেখানে আপনার ভয় পাবার কোনো কারণ নেই। তাছাড়া বাংলোটা মিলিটারি পাহারা দেয়। বাইরের ঘরে অফিসারেরা মাঝে মাঝে অফিসের কাজ নিয়েও বসে। 2টি খুব ভালো শোবার ঘর আর বাথরুম আছে। আমরা আছি, আপনার কোনো ভয় নেই। প্রায় বেলা 1টার সময় আমরা সেই বাংলোর সামনে এসে দাঁড়ালাম। চারিদিকেই বরফে আবৃত পাহাড়। উত্তরে আকাশের গায়ে তুষার ঢাকা পর্বত ছাড়া কিচ্ছু নেই। কোথাও কোনো শব্দ নেই, এমনকি একটা পাখির ডাকও শোনা যায় না। বাংলোর গেটেই দেখা গেল বন্দুক হাতে একজন সিকিম সৈনিক পাহারা দিচ্ছে। আমাদের আসার সংবাদ নাকি আগেই দেওয়া হয়েছিল। সিকিম সৈনিক মিলিটারি কায়দায় সালাম ঠুকে বাংলোর দরজার তালা খুলে দিল। আমরা ভেতরে ঢুকলাম। বাংলোর বাইরের ঘরটা বেশ বড়। সোফা সেট ছাড়াও রয়েছে মস্ত বড় একটা টেবিল, অনেকগুলো চেয়ার এবং টেবিলের উপরে রাখা মস্ত বড় একটা জলের জগ। অনেক প্লেট থাকে থাকে সাজানো, আর ডজন খানেক জলের গেলাস। আমি বাংলোর ভেতরের অন্যান্য ঘরগুলো দেখে এলুম। সত্যি বেশ সুন্দর সাজানো ঘর। খাটের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন। ডাক্তার মোহান্তি নিজেই মিসেস মোহান্তিকে নিয়ে একটি শোবার ঘরে ঢুকলেন। ক্যাপ্টেন বাসু ড্রাইভারের সাহায্যে গাড়ি থেকে খাবার নামিয়ে টেবিলের উপরে সাজালেন। ডাক্তার মোহান্তি বাইরের ঘরে এসে বললেন, আমার স্ত্রীর ভয় কেটে গেছে, উনি বাথরুমে গেছে, এখন বেশ খুশি। আমার খুব শীত করছিল। তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটা শোবার ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে খানিকক্ষণ বিশ্রাম করবার জন্য ব্যস্ত হয়েছিলাম। এই সময় হঠাৎ মিসেস মোহান্তির একটা আর্ত চিৎকার ভেসে এলো। তিনি ছুটতে ছুটতে বাইরের ঘরে এলেন। দেখলাম তার চোখ ভয়ে ও আতঙ্কে বিস্ফারিত। মুখে বোধহয় জল দিয়েছিলেন, মুখটা ভেজা। আমরা সবাই তাকে একটা সোফায় বসিয়ে দিল। তিনি প্রথমে কোনো কথাই বলতে পারছিলেন না। তারপরে কোনো রকমে যা বললেন তা হলো, বাথরুমের জানলাটা নাকি হঠাৎ যেন বাতাসের ঝাপটায় খুলে যায়। জানলায় কোনো গড়াত ছিল না। জানলায় দেখা যায় বিকট দর্শন একটা মুখ। মাথায় লম্বা লম্বা চুল, বেনি পাকানো, অথচ মুখে ঝুলের মতো গোঁপদাড়ি।
সে হাসছিল না কি করছিল বোঝা যায়নি, কেবল তার মস্ত লাল জিভ আর বোগড়া বোগড়া বড় দাঁত দেখা গিয়েছিল। সে অদ্ভুত শব্দ করে মিসেস মোহান্তির দিকে হাত বাড়িয়ে দেয়। তখনই তিনি কোনো ক্রমে দরজার ছিটকিনি খুলে বেরিয়ে আসেন। সব শুনে ক্যাপ্টেন বাসু তৎক্ষণাৎ সিকিম সৈনিককে নিয়ে বাইরে ছুটে গেলেন। ডাক্তার মিসেস মোহান্তির পাশে বসে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছিলেন। আমি মনে মনে অবাক হচ্ছিলাম, আশেপাশে কোনো মানুষের বসতি নেই, ওরকম অদ্ভুত মূর্তি এই বরফে ঢাকা পাহাড়ে কোথা থেকে এল? মিসেস মোহান্তি আবার বললেন, ক্যাপ্টেন বাসু আমার সব কথা না শুনেই চলে গেলেন। সেই মূর্তি দেখে আমি যখন ছিটকিনিটা খোলবার চেষ্টা করছি, তখন হঠাৎ মূর্তিটার চেহারায় বদলে গেল। দেখলাম একটা মাথায় এলানো চুল পাহাড়ি মেয়ে খিলখিল করে হাসছে। তার গলায় অনেক রঙের পাথরের মালা। সে তার এমন লম্বা হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছিল, ছিটকিনি না খুলতে পারলে সে আমাকে নির্ঘাত ধরে ফেলতো। তোমরা কি সেই বিকট হাসি শুনতে পাওনি? ডাক্তার মোহান্তি মাথা নেড়ে বললেন, আমি কিছুই শুনতে পাইনি। মিসেস মোহান্তি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। বললুম, না, আমিও কিছু শুনতে পাইনি। প্রায় 15 মিনিট পরে ক্যাপ্টেন বাসু ফিরে এসে জানালেন কোথাও কিছু দেখতে পাননি। কাছেপিঠের মধ্যে বাংলোর পিছনে পাহাড়ের ওপরে একটি বৌদ্ধ মন্দির রয়েছে। সেখানে একটি আলাদা কাঠের বাড়িতে একটি তিব্বতী পরিবার রয়েছে। সেখানে ওরকম কোনো মানুষের মূর্তি দেখা যায়নি। তাছাড়া ক্যাপ্টেন বাসু সিকিম সৈনিকটিকে নিয়ে এত তাড়াতাড়ি গিয়েছিলেন, কেউ পালাতে গেলে তিনি নিশ্চয়ই দেখতে পেতেন। তাছাড়া সিকিম সৈনিকটি বলল, পিছনের পাহাড়ের তিব্বতী পরিবারটি খুবই ভালো। তারা এই পাহাড়ে কষ্ট করে কিছু ফসল করে আর তা খেয়েই বুদ্ধের সেবা করে বেঁচে আছে। যাই হোক, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিল, খিদেও পেয়েছিল সকলে। বাইরের ঘরের বড় টেবিল ঘিরে আমরা সবাই খেতে বসে গেলাম। বন্ধ কাঁচের জানলা দিয়ে বাইরে ওপারের পাহাড়ে বরফের ওপরে রোদের ঝিকিমিকি দেখা যাচ্ছিল। পরোটা, আলুর দম, শুকনো করে রান্না মাংস আর মিষ্টি ছিল দুপুরের খাবার। আর বড় ফ্ল্যাস্কে ছিল গরম কফি। ক্যাপ্টেন বাসুকে বলে আমি ভিতরে একটি শোবার ঘরে গেলুম। জোঙ্গা জিপে অনেকটা পথ এসে আর পেট ভরে খেয়ে আমার যেন শীতটা আরও বেশি লাগলো। কম্বল জড়িয়ে শুয়ে পড়লুম। ঘুমের দরকার ছিল না, ঘুম আসছিলও না। আমি একটু আরাম করতেই চাইছিলাম। শুয়ে শুয়ে মিসেস মোহান্তির দেখা ঘটনার কথা ভাবছিলাম। ভাবতে ভাবতে আমার যেন একটু তন্দ্রার ঘোর এসে গিয়েছিল। শুনতে পেলুম ঘরের মধ্যে যেন কেউ পায়চারি করছে। তারই তালে তালে ঠুং ঠুং শব্দ হচ্ছে একটা, আর আমার নাকে আসছে একটি মিষ্টি সুগন্ধ। আমার তন্দ্রা কেটে গেল। চোখ মেলে তাকালুম, দেখলুম একটি অদ্ভুত দেখতে মেয়ে বাথরুমে ঢুকে গেল, কিন্তু বাথরুমের দরজাটা খোলাই রইল। দরজাটা কি খোলাই ছিল মনে করতে পারলুম না। হয়তো স্বপ্নই দেখছিলুম তন্দ্রার ঘোরে। কোন রকমে কম্বলের ঢাকা খুলে খাট থেকে নেমে বাথরুমের দরজাটা টেনে বন্ধ করে দিলুম। দিয়েই আবার গিয়ে শুয়ে পড়লুম। এরপরেও আমাদের অনেকটা পথ যেতে রাত্রি হয়ে যাবে। এসব পাহাড়ি পথে রাত্রে চলাটা নিরাপদ নয়। কোথায় যে রাস্তায় ধস নেমে আছে কেউ বলতে পারে না। আর আমরা এমন একটা সীমান্ত অঞ্চল দিয়ে চলেছি, যে কোনো সময়েই বিদেশি সৈনিকের গুলি ছুটে আসতে পারে। আমার বোধহয় একটু তন্দ্রা আসছিল। শুনতে পেলুম ঘরের মেঝে কেউ হেঁটে বেড়াচ্ছে। আমি চোখ মেলে তাকিয়ে অবাক হয়ে দেখলুম গলা থেকে হাঁটু অবধি লাল পোশাক পরা একটি লোক ঘরের একটা জানলার কাছ থেকে দরজা অবধি হেঁটে বেড়াচ্ছে। পায়ে মোজা আর জুতো, মাথায় টুপি পরা, থাকলেও লম্বা চুল বেরিয়ে পড়েছে, আর তার ফর্সা মুখে গোঁফ দাঁড়িয়ে রয়েছে। আশ্চর্য, এ কোথা থেকে এলো? আমি উঠে বসে জিজ্ঞেস করলাম, কে আপনি? এই ঘরে এলেন কেমন করে? লোকটা আমার দিকে একবার তাকালো, তারপর বাথরুমের দরজা খুলে ভিতরে চলে গেল। দরজাটা বন্ধ করে দিল। আশ্চর্য, সত্যি ভূত বাংলো নাকি? আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম।
পায়ে জুতো গলিয়ে বাথরুমের দরজা খুললুম। কই, কেউ কোথাও নেই। কেবল বড় জানলার কাচের পাল্লা দুটো খোলা, জানলার বাইরে জঙ্গলি ঝোপঝাড়। আমি এগিয়ে গিয়ে জানলায় উঁকি দিতে গেলুম, তৎক্ষণাৎ দরজাটা শব্দ করে বন্ধ হয়ে গেল। আমি লাফ দিয়ে দরজার কাছে গিয়ে পাল্লা ধরে টানলুম, কিন্তু দরজাটা বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে। আমি চিৎকার করে ডাকলুম, ক্যাপ্টেন বাসু, ক্যাপ্টেন বাসু, দরজাটা খুলে দিন। তখনই জানলার কাছে খিলখিল হাসি শুনতে পেলুম। ফিরে তাকিয়ে দেখি চুল এলো করা একটা পাহাড়ি মেয়ে জানলার বাইরে দাঁড়িয়ে হাসছে। মুখটা তার মোটেই খারাপ নয়, গলা থেকে তার বুক অবধি নানা রঙের পাথরের মালায় ঢাকা। তাকে আমার পাগলি ছাড়া আর কিছু মনে হলো না। আমি তার দিকে তেড়ে গেলুম। সে ভয় না পেয়ে তার একটা হাত ভিতরে বাড়িয়ে দিল। আমি হাতটা ধরতে গেলুম, অমনি সে হাতটা সরিয়ে নিল। আমি ওর এলো চুল ধরবার জন্য হাত বাড়ালুম। সে পিছিয়ে গেল আর খিলখিল করে হাসতে লাগলো। আমি এমনই খেপে গেলুম, বড় জানলাটায় উঠে বাইরে লাফ দিয়ে পড়লুম। মেয়েটি বোধহয় ভাবতে পারেনি আমি এমন একটা কাণ্ড করতে পারি। সে দৌড় দিল, আমি তার পিছনে পিছনে ছুটলুম, কিন্তু জঙ্গলি ঝোপঝাড়ের মধ্যে সে যে কোথায় দেখতে পেলুম না। অথচ তার হাসি শুনতে পেলাম। হাসির শব্দ লক্ষ্য করে আমিও জঙ্গলি ঝোপে ঢুকে পড়লুম। এ নিশ্চয়ই কোনো মতলববাজ মানুষদের ব্যাপার। হাসির শব্দ লক্ষ্য করে ছুটতে ছুটতে হঠাৎ এক সময়ে আমি বাংলোর সামনে পাহাড়ের খাদের ধারে রাস্তায় এসে পড়লুম। তখন আর হাসি শোনা যাচ্ছে না, জঙ্গলি ঝোপও নেই। অবাক হয়ে দাঁড়িয়ে রইলুম। আর একটু হলে আমি হাজার হাজার ফুট নিচে পড়ে যেতুম। উত্তরের আকাশে তুষারাবৃত পর্বতের গায়ে রোদে নানা রং খেলছে। আমি বাংলোর দিকে এগিয়ে গেলুম। দেখলুম সিকিম সৈনিকটি বাংলোর বারান্দায় দাঁড়িয়ে আছে। ঘরে ঢুকে দেখলুম ডাক্তার মেজর মোহান্তি আর ক্যাপ্টেন বাসু দুটো ছোট সোফায় গা এলিয়ে চোখ বুজে আছেন। মিসেস মোহান্তি বড় সোফায় শুয়ে ঘুমোচ্ছিলেন। আমার পায়ের শব্দে ক্যাপ্টেন বাসু চোখ মেললেন, জিজ্ঞেস করলেন, এর মধ্যে আবার বাইরে গেলেন কখন? ঘর থেকে এসে বলছি। আমি যে ঘরে শুয়েছিলুম সেই ঘরে ঢুকে বাথরুমের দরজাটা দেখলুম। অবাক কাণ্ড, সত্যি বাইরে থেকে বাথরুমের দরজাটার ছিটকিনি বন্ধ। কে বন্ধ করতে পারে? আমি শোবার ঘর থেকে বাইরের ঘরে এলুম। ক্যাপ্টেন বাসুকে ইশারায় ডেকে ঘরের বাইরে গিয়ে সব কথা বললুম। তিনি শুনে খুব অবাক হয়ে বললেন, আমরা কেউ আপনার শোবার ঘরে ঢুকিনি, কোনো মেয়ের হাসিও শুনতে পাইনি। আমরা দুজনেই দুজনের মুখের দিকে অবাক চোখে তাকিয়ে রইলুম। এ ভুতুড়ে ব্যাপারের কোনো ব্যাখ্যাই আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। আমার ধারণা ওখানে এমন কিছু লোক হয়তো আছে যারা চায় না বাংলোয় এসে কেউ থাকুক। ওখান থেকে চলে আসবার সময় সিকিম সৈনিকটিকে জিজ্ঞেস করেছিল সে কখনো কিছু দেখেছে কি না। সে পরিষ্কার বলল, না তো বাবু, সেরকম কিছু দেখলেই আমি গুলি চালিয়ে দিতুম। দুর্ভাগ্যের বিষয়ে আমার কাছে বন্দুক বা রিভলভার কিছুই ছিল না। কিন্তু ক্যাপ্টেন বাসু আর ডাক্তার মেজর মোহান্তির কাছে রিভলভার ছিল। সেজন্যই কি ভূতেরা তাদের দেখা দেয়নি? কে জানে। আমি যতই বলি ভূত নেই, ওসব স্রেফ গাঁজার কলকে। কেসটা ততই চেঁচাতে থাকে। যেদিন ঘাড় মোটকে দেবে সেদিন টের পাবি, বুঝলি? আরে যা যা। একটা চিনে বাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম, রেখে দে তোর ভূত, আমার কাছে এসেই দেখুক না বাচাদন, আমি নিজেই তার ঘাড় মোটকে দেব। কেসটা চেঁচাতে লাগলো। দেখা যাবে দেখা যাবে, যেদিন আম গাছে এক ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে সেদিন আর চ্যাঁ ভ্যাঁ করতে পারবি না, বুঝলি? এখন ঘুঘু দেখেছিস, তখন ফাঁদ দেখবি। ওসব নাঙ্গা ব্র্যান্ড শিখে তুলে রাখ, আমি সংক্ষেপে মন্তব্য করলুম। কেসটা বললে, তুই পাষণ্ড, তুই নাস্তিক। আমি বললাম, হতে পারে, তাই বলে তুই অমন ষণ্ডের মতো চেঁচাবি, এর মানে কি? কেসটা রাগে ভোঁ ভোঁ করতে করতে উঠে যাচ্ছিল। এমন সময় বাঞ্চা কোত্থেকে এসে তার হাত পা চেপে ধরে বললে, আহা, চড়ছিস কেন? সবাই তো পাল্লা হতভাগার মতন নাস্তিক নয়। আমি নিজে বলছি, সচক্ষে ভূত আমি দেখেছি। সত্যি?
কেষ্টার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত গিয়ে পৌঁছল। আমি বললাম, বাজে। বাজে? তবে শোন, শুনে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন কর। এমনিতে কেষ্টা হাড় কেপ্পন, কাউকে 1 পয়সা খাওয়ানো তো দূরের কথা, সবসময়ই পরস্মৌপদীর তালে আছে। কিন্তু ভূতের মহিমাই আলাদা। সঙ্গে সঙ্গে 1 টাকার ফুলকপির সিঙারা আর জলযোগের সন্দেশ চলে এলো। সেগুলোর অর্ধেকের ওপরে একাই সাবার করে বড় গোছের একটা ঢেঁকুর তুলে বাঞ্ছা বললে, তবে শোন, বছর 3 আগের কথা, ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি। গ্রামটা হলো কালনার কাছাকাছি, একেবারে গঙ্গার ধারে, খাসা জায়গা, যেমন খাওয়া দাওয়া তেমনই আরাম। 2 মাসের মধ্যেই আমি মুটিয়ে গেলাম, বেশ আছি, আরামে দিন কাটছে। এমন সময় ঘটল এক অঘটন। পাশের বাড়ির হরিশ হালদার এক বর্ষার রাত্রিরে পটল তুলল। লোকটা যতদিন বেঁচে ছিল, গ্রাম শুদ্ধ লোকের হাড় মাস একেবারে ভাজা ভাজা করে রেখেছে। 5 খাই গলা, খিটখিটে মেজাজ। বাড়িতে কাক বসলে হার্ট ফেল করত। বিড়াল কুকুর পর্যন্ত বাড়ির ত্রিসীমানায় ঘেঁষত না। বউটা আগেই মরেছিল। ছেলেটা কোথায় জব্বলপুরে না জামালপুরে যুদ্ধের চাকরি নিয়ে চম্পট দিয়েছিল। বাড়িতে বুড়ো একা থাকত। তার মস্ত একটা ফলের বাগান ছিল, সেটাই পাহারা দিত। এমন বিধিখিচ্ছিরি লোক যে বিধিখিচ্ছিরির সময় মারা যাবে তাতে সন্দেহ কি। সেদিন বেশ মিটে মিটে বৃষ্টি নেমেছে। পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানা নিয়েছি, এমন সময় ডাক এলো মরা পোড়াতে যেতে হবে। আমি খপ করে বাঞ্ছার কথায় বাধা দিয়ে বললাম, তারা ওসব পুরনো গল্প, পত্রিকার পাতায় গন্ডা গন্ডা ওরকম গল্প বেরিয়ে গেছে। বাঞ্ছা ভ্রুকুটি করে বললে, আরে আগে শোন না বাপু, পরে যত খুশি বকর বকর করিস। বাঞ্ছা বলে চলল, হ্যাঁ তো কি আর করি, বেরোতেই হলো। পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে, এটা তো কোনো কাজের কথা নয়। যতই খিটখিটে বদখত লোক হোক না কেন, মানুষ হিসেবে একটা কর্তব্য আছে তো। বেরিয়ে দেখি আমরা মাত্র 4 জন। ডাকাডাকি করেও কারো সাড়া মেলেনি। কেউ কাঁপা গলায় বলছে জ্বর হয়েছে, কেউ কাতরাতে কাতরাতে জবাব দিয়েছে কান কটকট করছে। কাজেই আমাদের 4 জনকেই কাঁধ দিতে হলো। 2 জনের 2 হাতে 2টো লণ্ঠন ঝুলতে ঝুলতে চলল, আর কাঁধে দুলতে দুলতে চলল মরা। বকুত যেতে নড়ে সাক্ষেপ করে বললে, জ্যান্ত বুড়ো জ্বালিয়ে মেরেছে, মরেও একখানা খেল দেখিয়ে গেল বটে। কিন্তু কি আর করা যাবে, উপায় তো নেই। সে টিপটিপি বৃষ্টি আর সনসনে হাওয়ায় বর্ষা পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। চারিদিকে কালির মতন অন্ধকার। গাছপালাগুলোও সেই অন্ধকারে একটা অতিকায় দৈত্য দানর মতন মাথা নাড়ছে। মাঝে মাঝে পথ ভুল করে পাশের খানার মধ্যে গিয়ে পড়ছি আমরা। বৃষ্টির ছাটে চটচট করে ফাটছে লন্ডনের চিমনি। পা পিছলে যেতে চাইল, ঠান্ডা হাওয়ায় বৃষ্টির ঝাপটা লেগে চোখ জ্বালা করছে। ভোগান্তি আর কাকে বলে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। চিল্লাতে চিল্লাতে চললাম 4 জন। কাঁধের ওপর বুড়ো যেন পরম আনন্দে দোল খাচ্ছে। আমার সন্দেহ হলো এখন হয়তো মরার মুখের কাপড় সরালে দেখা যাবে আমাদের দুর্গতিতে মিট মিট করে হাসছে হাড় জ্বালানো লোকটা। মনে মনে অভিসম্পাত করতে করতে আমরা এগিয়ে চললাম। হ্যাঁ, বলতে ভুলে গেছি, শুধু আমরা 4 জনেই নয়, বুড়োর 2টো বাগদি প্রজাও ছিল। তারা তো আর বামুনের মরাকে কাঁধ দিতে পারবে না, তাই তারা কুড়ুল কাঁধে আসছিল পেছন পেছন, কাঠ কেটে আনবে। সে যাই হোক, শ্মশানে তো পৌঁছানো গেল। শ্মশান ঠিক গায়ের কাছে নয়, বেশ খানিকটা দূরে। আশেপাশে বাড়ি ঘর কিছু নেই। অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভেতরে এলোমেলো বাবলার বন। সেখানে একটা মাত্র টিনের চালাঘর। অবশ্য চারিদিকে তার দেওয়াল ফেওয়ালের কোনো বালাই নেই, একেবারে ফাঁকা। এইটাই শ্মশান যাত্রীদের বসবার জায়গা। ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেবে গেছে গঙ্গার জলে। সিঁড়ি প্রায় খান 15 পৈঠে এখনো বর্ষার জলে 3-4 খানা মাত্র জেগে রয়েছে।
ভাঙাচোরো অবস্থা, যেখানে সেখানে বড় বড় ফাটল, ইট বেরিয়ে পড়েছে। আমরা ওই সিঁড়ির ওপরেই মরাটাকে নাবালাম, এমনভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডোবানো থাকে গঙ্গার জলে। বুড়োর গঙ্গা যাত্রা হবে, তাছাড়া এই সুবিধাও আছে যে কারুকে আর ছুঁয়ে বসে থাকতে হবে না। মরা নাবিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার নিচে। বাগদিরা কাঠের ব্যবস্থা করুক, তারপর চিতা সাজানো যাবে। বসে গল্প জুড়ে দিলাম আমরা। চারিদিকে ঘন অন্ধকার, হাওয়ায় হাওয়ায় বাবলা বনের মাতামাতি। এখানে ওখানে শেয়ালের চোখ ঝলমল করছে সবুজ রঙের হিংস্র আলোর মতন। সে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় দৌড়ে যাচ্ছিল আমাদের। ভূত নয় তো? লণ্ঠন দুটোর গায়ে কালি পড়েছে, অল্প অল্প আলো গিয়ে পড়েছে ঘাটে নাবানো মরাটার উপরে। কথার ফাঁকে ফাঁকে মরার দিকে নজর রাখছি আমরা, শেয়ালে টেয়ালে এসে টেনে না নিয়ে যায় সে সম্পর্কে হুঁশিয়ার থাকা দরকার। কতক্ষণ কেটেছে খেয়াল ছিল না। হঠাৎ ভীতস্বরে নরেশ বললে, মরাটা একটু নড়ল না? আমরা বললাম, ধ্যাত, তোর চোখের ভুল। খানিক পরে আবার পটলা বললে, মরাটা সত্যি কিন্তু নড়ে উঠেছে। আমাদের ভেতরে সবচেয়ে সাহসী ছিল কানু, যেমন বুকের ছাতি তেমনই বেপরোয়া। কানু আশ্বাস দিয়ে বললে, ও কিছু না, জলের ঢেউয়ে নড়ে থাকবে। এবার মিনিট কয়েক কাটতে না কাটতেই আতঙ্কে আমাদের সমস্ত শরীর একটা ঝাঁকুনি খেয়ে উঠল। কোনো ভুল নেই, লণ্ঠনের অল্প অল্প আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি সত্যি একটু করে জলের দিকে নেবে যাচ্ছে। আমি, নরেশ আর পটলা একসঙ্গে আর্তনাদ করে উঠলাম। কানু সোজা দাঁড়িয়ে উঠল, ধমক দিয়ে বললে, ধুত্তর, ভেতর ডিম সব পেঁচল সিঁড়ি, তাই গড়িয়ে পড়েছে নিচের দিকে। দাঁড়া, আমি তুলে নিয়ে আসি। মরা তখনও নামছে, হাঁটু পর্যন্ত তার নেবে গেছে গঙ্গায়। কানু গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিলে, কিন্তু কি সাংঘাতিক! কানুর টানকে অস্বীকার করেও মরাটা আরো নিচে নেবে গেল। গোয়ার গোবিন্দ কানু এবার দু হাতে মরাটাকে চাপটে ধরলে, কিন্তু আশ্চর্য, কানু রাখতে পারল না। দুধা পিছলে সে শুদ্ধ গিয়ে কোমর জলে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস উবে গেল তার। এবার কানু আকুল হয়ে চিৎকার করে উঠল, ওরে তোরা ছুটে আয়, মরা আমাকে শুদ্ধ নিয়ে যাচ্ছে। ততক্ষণে বুকে আমাদের আর রক্ত নেই, তা জল হয়ে গেছে। আমরা চিৎকার করে বললাম, মরা ছেড়ে দাও। কানু বললে, পারছি না। আমরা ছুটে গেলাম, চেপে ধরলাম কানুকে। তারপর যা শুরু হলো সেই কথা ভাবতে ভাবতে আজও আতঙ্কে মাথা চুল খাড়া হয়ে ওঠে। ওই হাড্ডিসার মরাটার গায়ে সে কি অমানসিক শক্তি! একদিকে আমরা চারজন, অন্যদিকে মরা একা। আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে এসে জলের মধ্যে টেনে নিয়ে চলল। ঠান্ডা জল আমাদের কোমর ছাড়িয়ে পেট পর্যন্ত উঠল, তারপর এসে পৌঁছলো বুক পর্যন্ত। তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি আর আমাদের আশা নেই। এই মরা আমাদের টেনে নিয়ে চলেছে গঙ্গার অতল জলে। সেখানে আশ্চর্য একটা ভয়ঙ্কর অবস্থা। সমস্ত জ্ঞানগম্য যেন লোক পেয়ে গেছে আমাদের। একটা আচ্ছন্নতার ঘোরে যেন মরিয়া হয়ে টাগ অফ ওয়ার চালিয়ে চলেছি আমরা, অথচ বেশ বুঝতে পারছি আমাদের জয়ের কোনো আশা নেই। অপদেবতার অমানসিক শক্তির কাছে আমাদের সমস্ত চেষ্টাই নিরর্থক। আর সবচাইতে ভয়ানক, মরা ছেড়ে দিয়ে যে উঠে আসবো সেই ক্ষমতাও আমাদের নেই। কানু মরাকে ছাড়তে পারছে না, আর আমরা পারছি না কানুকে। যেন কি একটা মন্ত্র বলে সে আমাদের তার শরীরের সঙ্গে আটকে নিয়েছে, যেন হিপনোটাইজ করে ফেলেছে সকলকে। বুক জল ক্রমশ গলা জলে পৌঁছেছে, আর দেরি নেই মৃত্যুর। চারিদিকে গঙ্গার অন্ধকার কালো জলে যেন শুনতে পাচ্ছি শয়তানের হাসির খিলখিল শব্দ। গঙ্গার অতল জল, সেখান থেকে প্রেতপুরীর অন্ধকার জগৎ। এই মরাটা তারই দিকে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। শেষবারের মতন আমরা সমস্বরে আর্তনাদ করে উঠল।
ঠিক এমন সময় কাঁধের বোঝা নিয়ে আসছিল বাগদিরা। আমাদের চিৎকার শুনে তারা এসে ঝাঁপ দিয়ে পড়ল। ছিলাম 4 জন, হলাম 6 জন। পূর্ণোদ্যমে চলতে লাগলো সে অমানসিক টাগ অফ ওয়ার। তারপর আস্তে আস্তে থেমে দাঁড়ালো মরা। আস্তে আস্তে আমরা জয়লাভ করতে লাগলাম। ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছাতে লাগলো। তখনও পর্যন্ত টান আছে বটে, কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে। গলা জল থেকে বুকে জল, তারপর ওদিকের টানটা ঝড়াং করে ছেড়ে গেল। সঙ্গে সঙ্গে মরাটা একেবারে ছিটকে এলো ওপরে, আর আমরা 6 জন হুড়মুড় করে ওর ঘাড়ে ডিগ বাজে খেয়ে পড়ে গেলাম। ঠিক তৎক্ষণাৎ ঘাটের উপরে জলের মধ্যে দেখা দিলে বাঞ্ছা থামল। আমরা রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছি এই অতি ভয়ঙ্কর কাহিনী। একসঙ্গে বলে উঠলাম, কি ভেসে উঠল? ধীরে সুস্থে বাঞ্ছা বললে, আর কি, প্রায় 1.5 মণ। কি 1.5 মণ? আকুল স্বরে কেষ্টা প্রশ্ন করলে। আমাদের কালনার গঙ্গায় বিখ্যাত অতিকায় কচ্ছ, সেই বেটাই। আমি হো হো করে হেসে উঠলাম। কেষ্টা তরাক করে লাফিয়ে উঠল। মিথ্যেবাদী, জোচ্চোর। বাঞ্ছা বললে, হতে পারি, কিন্তু আজ বেড়ে খাইয়েছিস কেষ্টা। আরে আরে যাচ্ছিস কোথায়? আরে শুনে যা, এই কেষ্টা।